সুধী দর্শক মণ্ডলী, প্রতি রবিবারের মতো আজও আপনাদের সামনে হাজির হয়েছি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এবং এর সহযোগী সংস্থা কর্তৃক গৃহীত কোনো কার্যক্রম সম্পর্কে আলোচনার জন্য। আজ আমরা শস্য গুদামের প্রয়োজনীয়তা এবং আমাদের দেশে শস্য গুদামের বর্তমান অবস্থা সম্পর্কে আলোচনা করব। আলোচনায় আজ আমাদের সাথে রয়েছে জনাব ইকবাল আহমেদ, নির্বাহী পরিচালক, পদক্ষেপ, এবং আমাদের সাথে আরও রয়েছে জনাব মোহাম্মদ আবুল বাশার, উপনির্বাহী পরিচালক, জাকস ফাউন্ডেশন, জয়পুর হাট। সুধী দর্শক মণ্ডলী, বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর। আমাদের সার্বিক উন্নয়ন অনেকটাই নির্ভর করে কৃষক ও কৃষির উন্নয়নের উপর। শস্য মজুদ রাখার বিষয়টি কৃষকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। শস্য গুদামের অভাবে অনেক কৃষক ফসলের কাঙ্ক্ষিত মূল্য না পেয়ে ফসল উৎপাদনে উৎসাহ হারিয়ে ফেলে, যার প্রভাব পড়ে কৃষকের জীবনে এবং আমাদের অর্থনীতিতে। তবে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এবং এর সহযোগী সংস্থাসমূহ অনেকেই শস্য গুদাম তৈরি করে উপকারভোগীদের সহযোগিতায় অনেক অবদান রাখছে। কিভাবে এইসব শস্য গুদাম পরিচালিত হচ্ছে তার একটি প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানাচ্ছি। কৃষি প্রধান বাংলাদেশের বেশিরভাগ কৃষকের প্রধান উৎপাদিত ফসল হল ধান। প্রায় সব কৃষকই কম বেশি ধান উৎপাদন করে থাকে। বর্তমান সময়ে কৃষকরা ধান উৎপাদনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ধানের উৎপাদন কয়েক গুণ বাড়িয়েছে। আনুপাতিক হারে ধান উৎপাদনের সাথে সাথে কৃষকের উৎপাদন ব্যয়ও কয়েক গুণ বেড়ে গেছে। ধানের চারা রোপণ থেকে শুরু করে ধান পাকা পর্যন্ত কৃষককে যেমন প্রচুর পরিশ্রম করতে হয়, তেমনি প্রতি ধাপে ধাপে অর্থ ব্যয় করতে হয় প্রচুর। কৃষকের পরিশ্রম সার্থক করে যখন খেতে ধান পাকে, তখন কৃষকের আনন্দ আর ধরে না। এই আনন্দের সাথে সাথে কৃষকের চোখে মুখে হতাশাও দেখা যায়। বেশিরভাগ কৃষকেরই ধান মজুতের বড় গোলা নেই। তবে এর চেয়েও বড় সমস্যা হলো কৃষককে ধান উৎপাদনের সময় ঋণ করে বা বাকিতে সার, বিষ, জ্বালানি ও শ্রমিকের মজুরি নিয়ে ফসল উৎপাদন করতে হয়। ফসল বিক্রি করে সবার পাওনা মেটাতে হবে। পাওনা মেটাতে গিয়ে সবচেয়ে বড় যে সমস্যা দেখা দেয় তা হলো ফসল ওঠার সময় ফসলের দাম অনেক কম থাকে। যে দাম থাকে এ দামে ফসল বিক্রি করলে উৎপাদন খরচও ওঠে না। কৃষকরা উপায়ন্তর না পেয়ে বাজার মূল্যেই বিক্রি করে দেনা শোধ করে। কৃষকের এ পরিণতি থেকে উদ্ধারের লক্ষ্যে পিকেএসএফ তাদের সহযোগী সংস্থার মাধ্যমে নানা রকম কার্যক্রম বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় পিকেএসএফ এর সহযোগী সংস্থা জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার সালাইপুরে শস্য গুদাম গড়ে তুলেছে। গোডাউনে ধান রাখার জন্য আমরা তাদেরকে উদ্বুদ্ধ করি। এক পর্যায়ে কৃষকরা আমাদের গোডাউনে ধান রাখা শুরু করে। প্রতিটি কৃষকের সমিতিতে যখন আমরা তাদের সঙ্গে আলোচনা করি, তখন তারা আমাদের কাছে আসে এবং আমাদের সঙ্গে বসে আমাদের গোডাউনে ধান রাখার পদ্ধতি জানতে চায়। তখন আমরা তাদেরকে ধান রাখার পদ্ধতি জানাই। এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়ে গেছে যে আমরা সদস্যদের আর ধান নিতে পারি না। তার কারণ এখানে যে সদস্যগুলো আমাদের ধান রাখতেছে, ধান রাখতে গিয়ে এই সদস্যগুলা অনেকটাই উপকৃত হচ্ছে। এই গুদামে সামান্য কিছু ভাড়ার বিনিময়ে কৃষকরা তার উৎপাদিত ফসল মজুদ রাখতে পারে। একজন কৃষক শুধু ফসল মজুদই নয়, মজুদের পাশাপাশি তার রাখা শস্যর বাজার মূল্যর ৮০% টাকা ঋণ হিসেবে নিতে পারে, যা দিয়ে কৃষক দেনা পরিশোধ সহ দৈনন্দিন খরচ চালাতে পারে। যখন ফসলের বাজার মূল্য বেড়ে যায় তখন বা কৃষক তার সুবিধা মতো সময়ে গুদাম থেকে শস্য নিয়ে বিক্রি করে তার ঋণ পরিশোধ করতে পারে। ন্যায্য মূল্যে শস্য বিক্রির ব্যাপারেও পিকেএসএফ এর সহযোগী সংস্থা বিশেষ ভূমিকা রাখে। গত সিজনে আমার গোডাউনে আমি ধান রাখতে পারি নাই, অনেক কৃষককে বিদায় দিয়েছিলাম। তার কারণ আমাদের গোডাউনের ধারণ ক্ষমতা হলো 100 মেট্রিক টন।
তা আমি মনে করি যদি আমার গোডাউনটা আরও বড় এবং অন্য এরকম পাশাপাশি আরেকটা গোডাউন করা যেত, তাহলে কৃষকদের, আমি যে সমস্ত কৃষকদেরকে ফেরত দিয়েছিলাম এই সমস্ত কৃষকের ধান আবারও রাখতে পারবো আর কি। এই গুদামে শস্য রেখে কৃষকরা যেমন নিশ্চিত থাকতে পারে, ঠিক তেমনি নগদ ঋণ সহায়তা নিয়ে আর্থিক সমস্যারও সমাধান করতে পারে। দরিদ্র কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য পেয়ে যেমন আর্থিকভাবে অধিক লাভবান হচ্ছে, ঠিক তেমনিভাবে তারা সনাতনী ঋণের বোঝা থেকে মুক্তি পাচ্ছে। আমি এখানে দীর্ঘ 4 বছর যাবৎ ধান রাখি এবং ধান রাখে মৌসুমের ফসল মৌসুমের সঙ্গে সঙ্গে বিক্রি করলে এখানে কিছু লস আসে। এখানে রাখলে আমরা কিছু উপকৃত হই। সেই লক্ষ্যে আমরা এখানে জাকস ফাউন্ডেশনে ধান রাখে আমরা কিছু লোনও নিই। তারপরে সমুদয় টাকা যখন ধান বিক্রি হয় তখন আমরা এখানকার টাকা পরিশোধ করে আমরা নিই এবং এই এলাকায় এই জাকস ফাউন্ডেশন আসে আমাদের অনেক উপকৃত হয়েছি এবং আমাদের এলাকার লোকও উপকৃত হয়েছে। গ্রাম বাংলার কৃষকের এরূপ সহায়তায় এগিয়ে এসে পিকেএসএফ তাদের সহযোগী সংস্থার মাধ্যমে কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে বিশেষ ভূমিকা রেখে চলেছে। সুধী দর্শক মণ্ডলী, শস্য গুদামের উপর প্রতিবেদনটি দেখলাম। এ বিষয়ে এখন আমি আলোচনা করব আমাদের পদক্ষেপ এর নির্বাহী পরিচালক জনাব ইকবাল আহমেদ। আপনি বলবেন যে আসলে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগী সংস্থাসমূহ এই শস্য গুদামের জন্য এগিয়ে আসলো কেন? কৃষির বহুমুখী বিষয়গুলি আমরা অনুধাবন শুরু করলাম পিকেএসএফ যখন কৃষিখাতে এগিয়ে আসলো এবং কৃষি ঋণটা যখন তারা শুরু করলো পিকেএসএফ, তখনই বিভিন্ন কৃষকের সমস্যাগুলি আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করি আমাদের প্রতিষ্ঠানগুলিতে ঋণ প্রক্রিয়া চালুর সাথে সাথে এগুলি চিহ্নিত হচ্ছিল। তো শস্য ঋণ আমরা যখন দিলাম, শস্যটা যখন উঠে আসে তখন শস্যের যে চাহিদা বা মার্কেট সিন্ডিকেশনটা হয় বাজারে, আমরা অনুধাবন করলাম। তখন সেই বিষয়টা আমরা পিকেএসএফকে বললাম যে তাদের মেইন প্রবলেম হলো একই সময়ে অনেক শস্য আসছে, আমদানি বেশি কিন্তু ক্রেতা সেভাবে নাই, ফলে মার্কেট সিন্ডিকেশন হচ্ছে এবং কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না। এই কনসেপ্টটা আমাদের মাথায় যখন হিট করলো, আমরা যখন ধরতে পারলাম, তখনই পিকেএসএফ শস্য গুদামের একটা কনসেপ্ট নিয়ে আসলো যে প্রতিটা লোকালিটিতে যদি শস্যের উৎপাদনের সময় তারা এই ধরনের একটা সুযোগ পায় যে ওই সময়টা তাদের প্রয়োজনে তারা স্টোর করবে এবং যখন তাদের প্রয়োজন তখন তারা বিক্রি করবে, তখনই শুরু হলো আপনার এই শস্য গুদামের কনসেপ্ট। এই ধরনের কতটা শস্য গুদাম আপনাদের রয়েছে? আমাদের একটাই আছে শস্য গুদাম। এই গুদামটা স্থাপন করার পূর্বে কেন এটা ওই 5 বিবিতে করা হলো? এটা তো অন্য জায়গায়ও তো করতে পারতেন। আমরা সালাইপুর করার পিছনে একটাই কারণ ছিল যে ওই এলাকায় 2টা ফসল হয়, একটা হলো আমন আর একটা বড় ধান প্রধান এলাকা। এটা ধান প্রধান এলাকা, সেজন্য আমরা ওইখানে এটা স্থাপন করি। আর আমাকে একটু পিছনে যেতে হয় যে কৃষকরা ঋণ পাওয়ার আগে মহাজনের কাছ থেকে অথবা দাদন ব্যবসায়ীর কাছ থেকে এই যে মৌসুমে যখন ধান আবাদ করতো তাদের টাকার দরকার, টাকা নিতে হবে। যখন আমরা শস্যের উপর ঋণ দিতাম না, তার আগের কথা স্যার আমাকে বলতে হয়। এমনও আমরা দেখছি যে গ্রাম পর্যায়ে যখন ধান ফুলে অথবা আমাদের জয়ফ্রাট এলাকায় বলে গামর হওয়া, তখন তারা জমিতে ধান বিক্রি করে দিতে হতো। দেখা গেল যে 4 মণ ধান 1000 টাকায় বিক্রি করে দিল। তখন মালিক তারা 1000 টাকার বিনিময়ে যে টাকাটা তাকে ধারে দিল বা সে ওই 4 মণ ধান নিয়ে নিত যখন ধান হারভেস্টিং হতো আর কি। এদিক দিয়ে আমাদের কৃষকরা লস হতো। এখন আমরা শস্য গুদাম ওইখানে হওয়াতে আমি বলবো এটা কৃষক বান্ধব প্রোগ্রাম। কৃষকরা তো আপনারা প্রথমত ঋণ দিচ্ছেন, মৌসুমী ঋণ দিচ্ছেন অথবা কৃষি ঋণ শর্তে এই সময়ে এই টাকাটা ব্যবহার করবে এবং ধানটা যখন উঠে আসবে তখন ধানটা বিক্রি করে আপনি টাকাটা পরিশোধ করবে। ওই সময় অনেক আমদানি হয়ে যায়, সবাই ধান উঠে একসাথে এবং কৃষকরা তখন ন্যায্য মূল্য পায় না। কিছু কৃষক এই ফসলগুলো আপনার শস্য গুদামে নিয়ে আসে সংরক্ষণের জন্য। জি। এবং সেটা কতদিনের জন্য? সেটা 1 মাস, 2 মাস, 3 মাস। আচ্ছা, এরকম। এই জন্য তাকে কি পে করতে হয়? যখন একজন কৃষক আমাদের গোডাউনে ধান নিয়ে আসবে, এটা ধানটাকে ভালোভাবে তাকে শুকাইতে হবে, ধান আবার গরম হয়ে ধান নষ্ট হয়ে যাবে। সেজন্য স্টোরেজ লস যেটা বলি আমরা। জি জি জি। নিয়ে আসার পরে তারা আমরা প্রতি কেজি 10 পয়সা প্রতি মাসে আমাদের স্টোরেজের জন্য তাকে পে করতে হয়।
তাহলে 1 মণ ধানের জন্য ও 1 মাসের জন্য 4 টাকা পে করতে হয়। তখন কৃষককে আমরা ওই তখনকার বাজার মূল্যে 80% আমরা ঋণ হিসাবে দেই, যেটা 2% লাভ। ওই যে আপনি যে প্রথমে তাকে উৎপাদনের ব্যয় নির্বাহের জন্য যে টাকাটা দিয়েছিলেন, সেই টাকাটা কখন আপনাকে পরিশোধ করে? ধান বিক্রি না হওয়া পর্যন্ত সে পরিশোধ করে না। 1 মণ ধান সে যখন 3 মাস পরে নিল, এটা কি 1 মণই রইল নাকি এটা ওজনে কমে গেল? যখন স্টোরটা করে তখন আর্দ্রতাটা কিন্তু একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে, নিয়ন্ত্রণের ভিতরে রেখেই ওইখানে স্টোরটা করা হয়, আচ্ছা। যাতে ব্যাপক কোনো আর্দ্রতা কমে যেতে না পারে। কাজেই এটা একটা প্রসেসের পরে তারা রাখে, এবং রাখলে একটা স্লাইট কমে যায়। ক্লিনিং বলেন বা ড্রাইং বলেন, এগুলো সবকিছু আপনাদের কন্ট্রোলের মধ্যে থাকে। আচ্ছা, ওইখানে আমরা কোয়ালিটিটা কন্ট্রোল করি আর কি। 1 মণ ধান রাখতে মাসে কত খরচ হয় আপনাদের তরফ থেকে? স্টোর তো আমাদের ভাড়া দিতে হয় না, আমাদের নিজস্ব পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে আমরা এই স্টোরটা আইডি ঋণ দিছি আমাদেরকে, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, ওই অর্থায়নে আমরা স্টোরটা করছি আমাদের নিজস্ব জায়গায়। শুধুমাত্র ওইটা সংরক্ষণের জন্য যেটা বলেন স্প্রে করতে হয়, ক্লিনিং রাখতে হয়, 2-1টা লোক ওখানে বোধহয় কর্মরত রয়েছে, তাদের বেতনটা দিতে হয় না স্যার, এটা আবার বলবো যে কর্মরতর ব্যাপারটা আমাদের যে ম্যানেজার আছে, অ্যাকাউন্টেন্ট আছে ওই ব্রাঞ্চেরই। আমরা কিন্তু শস্য গোডাউন যেটা আমরা করছি, এটা কিন্তু আমরা আলাদা কোনো জায়গায় নয়, এটা হলো যে আমাদের ব্রাঞ্চ অফিস ফাউন্ডেশনের। আমি আপনার কাছ থেকে শুনবো ঠিক একই প্রশ্নের উত্তর, তার আগে একটু বিরতিতে যেতে হবে। সুধী দর্শক মণ্ডলী, বিরতির পরে আপনাদের কাছে আবার ফেরত আসবো, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। সুধী দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতির পূর্বে আমরা আলোচনা করছিলাম যে শস্য গুদামের সংরক্ষণ যে করে কৃষকেরা, এটা ব্যবস্থাপনা ব্যয় সম্পর্কে। জনাব ইকবাল আহমেদ, আপনি বলছিলেন যে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় আপনার একটি শস্য গুদাম রয়েছে, সেখানে আপনাদের এই যে 500 মেট্রিক টন ক্যাপাসিটি ধারণ ক্ষমতা সম্পন্ন যে গুদামটি রয়েছে, তার ব্যবস্থাপনা ব্যয় কিরকম? 500 মেট্রিক টনের একটা গুদামে যখন আমরা 80% গুদামের চাহিদা অনুসারে স্টোর করি, তাহলে যেই খরচ হয়েও কিছুটা সারপ্লাস জেনারেট করে। তো কাজে কস্ট ইফেক্টিভ। এলাকায় কিন্তু আমাদের গ্রহণযোগ্যতা এবং এই প্রতিষ্ঠানের যে শুধু উৎপাদনের জন্যই তারা খরচ করে না, এলাকায় কিন্তু ব্যাপক আমাদের প্রতিষ্ঠানের আর কি সুনাম রয়েছে। জি জি, শুধু একমুখে কাজ করেন না আপনারা, বহুমুখী কাজ করছেন। এমন কি কোনো ঘটনা আছে কিনা যে কৃষক ধান রাখলো, 3 মাস পর ধানের দাম কমে গেল? এবছর স্যার আমরা 90 মেট্রিক টন আমাদের ক্যাপাসিটি, 100 মেট্রিক টন আপনাদের? আমাদের শস্য গুদামের ক্যাপাসিটি হলো 100 মেট্রিক টন। এবছর আমাদের 90 মেট্রিক টন আমাদের এই বুড়ো মৌসুমে সংরক্ষণ করা হয়েছে। তো এখানে লাভবান হয়েছে কৃষকরা, কারণ সংরক্ষণের সময় 500 টাকা মণ ছিল ধান, আচ্ছা এখন 800 টাকা। তার মানে আপনাদের যে ইতিহাস তাতে বলে যে মোটামুটি দামটা বাড়ে, দামটা কমে না। আপনাদের কোনো প্রস্তুতি আছে কিনা যদি দামটা কমে যায় তখন তো মানে কৃষক উৎসাহ হারিয়ে ফেলবে, কৃষক তো আর এই শস্যটা নিতে আসবে না, কারণ কৃষক জানে যে যখন ধানটা উঠেছিল তখন এটার দাম 500 টাকা ছিল, এখন যদি সে বিক্রি করে 400 টাকা বিক্রি করবে, তখন কৃষক উৎসাহ হারিয়ে ফেলবে। তো সেই দিক থেকে কৃষককে উৎসাহিত করার জন্য আপনাদের কোনো কার্যক্রম রয়েছে? এটা তো ডেফিনেটলি আমাদের আছে। আচ্ছা, আছে এই জন্য যে কৃষকের সাথে আমরা যে ক্রেডিট করি বা আমরা যে সামাজিক কাজটা করছি, তার টিকে থাকাটা আমাদের কাছে বড় প্রশ্ন, আর তার মাধ্যমে আমরা টিকে থাকি। তো কাজেই মাইক্রো ক্রেডিট পিকেএসএফ এর মাধ্যমে যেটা আমরা করছি, এই মাইক্রো ক্রেডিটের সবচেয়ে বড় দিকটাই হলো যে যাকে আমি ক্রেডিটটা দিচ্ছি সে যেন টিকে থাকতে পারে। সে আপনার ক্লায়েন্ট না, সে আমার ক্লায়েন্ট না, সে আপনার ক্লায়েন্ট না। আর তার সাথে আমার কোনো কমার্শিয়াল অ্যাপ্রোচ, আমার সাথে অ্যাপ্রোচ হলো তার সাথে সামাজিক অ্যাপ্রোচ, এবং সে বেঁচে থাকবে, টিকে থাকবে, আমরাও সামাজিক প্রতিষ্ঠান তার মাধ্যমে বেঁচে থাকবে। টেকসই দারিদ্র্য দূরীকরণ, এটাই টেকসই দারিদ্র্য দূরীকরণ। তো সেই ক্ষেত্রে যদি অ্যাক্সিডেন্টাল এরকম হয়, তাহলে এটা একটা ক্রাইসিস, এটা তার জন্য একটা ডিজাস্টার। তখন তারে আমরা একটা ব্যাকআপ লোন, সাপোর্ট লোন বা সাপোর্ট অন্য কোনো প্রোগ্রাম দিয়ে তাকে সাহায্য করার একটা, যাতে সে এটা কাটায় উঠতে পারে। ওই এলাকায়, ওই গ্রামে, ওই ইউনিয়নে আপনাদের সদস্যের বাইরেও ওখানে লোকজন রয়েছে, কৃষক রয়েছে, কৃষানি রয়েছে, তারা যদি আসে
আপনাদের এখানে শস্য সংরক্ষণ করানোর জন্য তারা কি সেই সুযোগটা পায়? প্রথম হলো যে আমাদের সদস্যরা ফার্স্ট প্রায়োরিটি সদস্যরা রাখার পরে যদি আমাদের জায়গা থাকে তাহলে ওই এলাকার লোকজনও সুযোগ পাবে। যেমন গত বছর আমরা কিছু রাখছি। আচ্ছা, এতে মূল্যটা কি একই? একই, আচ্ছা, মূল্য একই, 10 পয়সা কেজি পার মান্থ। আপনাদের কি একই পলিসি? আমাদের প্রায়োরিটি হলো আমাদের সদস্যরা, তারপরে যারা রাখতে চায় তারা রাখতে পারে। তবে এটার যে চাহিদা, বিশেষ করে টোটাল এলাকার চাহিদা পূরণ করার মতো ক্ষমতা আমাদের এখনো নাই। আমরা যেটা এখন সদস্যদের ভিতর করছি যেটাকে আরো ব্যাপকভাবে সাধারণ জনগণের মাধ্যমে মাঝেও করতে আর পারবেন। ওভারঅল বাংলাদেশেরই কিন্তু স্টোর প্রবলেমটা রয়ে গেছে, কারণ শস্য আমি উৎপাদন করছি কিন্তু স্টোর করতে আমরা যদি একটু ফিরে তাকাই তাহলে দেখবো যে আজকে আমরা শুধু ধান নিয়ে আলোচনা করলাম, আরো তো অনেক বিষয় আদি আছে, তাই না? এবং আমাদের যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আমাদের সবজিগুলো এখন সময় মতো যদি আমরা এগুলি সংরক্ষণ করতে পারি তাহলে অফ সিজনে আমরা ভালো দাম পেতে পারি। এদিকে কি আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? এখন যে সালাই পরে গোডাউন আজকে দেখা গেল, খাদ্য শস্য গুদাম আমাদের দেখা গেল, এটা ধান এরিয়া। আমাদের আরেকটা উপজেলা আছে আক্কেলপুর, ওইটা সবজি বেল্ট আমরা বলি আর কি। তো ওইখানে যদি আমাদের কোল্ড স্টোরেজ জাতীয় কিছু আমরা পদক্ষেপ, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF আমাদেরকে সহযোগিতা করে, তাহলে আমরা ওদিকে কোল্ড স্টোরেজের একটা এটাও তো আমার মনে হয় কৃষকরা ঠিক এইভাবেই উপকৃত হবে যদি আমরা এটা। আজকে যে বাজারে যে আপনি দেখেন বিভিন্ন রকম কীটনাশক বা প্রিজারভেটিভ ব্যবহার হচ্ছে, যদি স্টোরেজ ফ্যাসিলিটিসটা যদি লোকালিটিতে তৈরি হতো তাহলে প্রিজারভেটিভটা কিন্তু এইভাবে ব্যবহার হতো না। তো কাজে এগুলির বিষয়ে তো আমাদের চিন্তা আছেই, কিন্তু এখানে যে টেকনোলজিটা আনা দরকার, যেটা লো কস্ট টেকনোলজি, যেটা করলে, যেমন আমরা এটা করলাম, এটা আমরা বুঝতে পারতেছি যে এটা ভায়াবল। তো আরেকটা স্টোরেজ যখন আমরা আনবো সেটা সবজির উপরে বা ফলের উপরে, তখন সেই যদি ভায়াবল টেকনোলজি আমাদেরকে দিতে পারে তখন কিন্তু এই জিনিসগুলি চাহিদা আরও বাড়বে এবং দেশেরও উপকার হবে এবং এই প্রিজারভেটিভ যে ব্যবহারগুলি হচ্ছে সেগুলিও হবে না। ওখানে চ্যালেঞ্জগুলো অনেক বেশি হবে ওই সমস্ত, কারণ ওখানে পাওয়ার একটা ফ্যাক্টর। এই ধরনের সাপোর্ট ছাড়া আর কি ধরনের সহযোগিতা কৃষকদের জন্য দিয়ে থাকে? PKSF যেহেতু এই জায়গায় ঋণ নিয়ে আসছে এবং ঋণটাও আমরা টাইমলি পাচ্ছি এবং কৃষকরাও টাইমলি পাচ্ছে, এখানে যে এক্সটেনশন ওয়ার্ক যেটা হচ্ছে, বিশেষ করে আপনি দেখবেন যে এক্সটেনশন ওয়ার্কের তীব্রতা বা সম্প্রসারণের যে গতিটা ছিল সেই গতিটা এখন আমাদের মাধ্যমে কিন্তু বাড়ছে, দিনে দিন বাড়ছে। আবার টেকনোলজি ব্যবহারের যে বিষয়গুলি ছিল, বিশেষ করে পাওয়ার টিলার বা ধান মারাই, ধানের ওই যে পরিষ্কার করা ধান ক্ষেত, নানা ধরনের টেকনোলজি যাচ্ছে এবং PKSF এটাকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। তারপরে PKSF কৃষকের পুরাস পাইপ, গুটি ইউরিয়ার ব্যবহার, সেক্স ফেরোমন ট্র্যাপ, এগুলো কিন্তু স্যার আমরা যাচ্ছি। জয়পুরহাটে তো বোধহয় ব্যাপকভাবে এই সেক্স ফেরোমন ট্র্যাপটা ব্যবহৃত হচ্ছে, প্লাস গুটি ইউরিয়াটা আমরা সাংঘাতিক আমাদের এলাকায় জয়পুরহাটে বিশেষ করে আর কি জনপ্রিয়তা পাচ্ছে, কারণ এটা হচ্ছে যে আপনার উৎপাদন ব্যয়টাও কমায় দেয়, ব্যয় অর্ধেক সাল লাগে এবং একবার এটা শুধু দিতে হয় এবং পরিবেশ বান্ধব। PKSF তো অনেক সহযোগিতা করছে, সুনির্দিষ্টভাবে যদি বলি যে এটার কোনো শেষ নাই। আপনারা আর কি প্রত্যাশা PKSF এর নিকট, যেটা PKSF এগিয়ে আসলে মাঠ পর্যায়ে কৃষক এবং কৃষির উন্নতি সাধিত হবে এবং ওই এলাকায় অপামর জনগণের উপকার আসবে? PKSF যদি আমাদের প্রশিক্ষণের দিকটাকে, প্রশিক্ষণ কি আপনাদের প্রশিক্ষণ মাঠ পর্যায়ে আমরা কিছু ট্রেনিং প্রত্যাশা করি PKSF এর কাছে, যাতে আমাদের কৃষকরাও উপকৃত হয় আর কি। সেক্ষেত্রে আপনাদেরও সহযোগিতা প্রয়োজন হবে। ইকবাল ভাই, আমি যেটা খুব অল্পের মধ্যে, অল্পের ভিতরে যেটা আমি বুঝি যে কৃষির জন্য বা কৃষকের জন্য আমরা যে ঋণটা দিচ্ছি এটার সাথে যদি অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি যেটা বলে আর কি কৃষকের জন্য, সেই অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজিটার লিঙ্কটা যদি আমরা বাড়াইতে পারি এবং PKSF যদি সেখানে আরও অপরচুনিটি ক্রিয়েট করে এবং আমরা যদি এই অপরচুনিটিটাকে নিয়ে আমরা কৃষক লেভেলে ট্রান্সফার করতে পারি, তাহলে একটা ব্যাপক পরিবর্তন আসবে। প্রশিক্ষণ, প্রযুক্তি এবং পুঁজি, এটার সমন্বয় ঘটলে আমাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্য যেটা সেটা সাধিত হবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আলোচনায় অংশগ্রহণের জন্য। শুধু দর্শক মণ্ডলী, কৃষি প্রধান দেশ হিসেবে আমাদের দেশে যে পরিমাণ শস্য গুদাম রয়েছে তা অপ্রতুল।
পিকেএসএফ এর প্রত্যক্ষ সহযোগিতায় ফাউন্ডেশনের সহযোগী সংস্থাসমূহ বেশ কয়েকটি শস্য গুদাম স্থাপন করেছে এবং কৃষক কৃষানি তার সুফল পাচ্ছে। পিকেএসএফ এর এই প্রচেষ্টা ভবিষ্যতে অব্যাহত থাকবে সেই কামনায় আজকের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ আপনাদের সকলকে।